আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। ওকে, যারা নতুন তারা অবশ্যই 1 নাম্বার লেকচারটা দেখে নিবা, ইউটিউবে আপলোড দেওয়া আছে, অবশ্যই দেখে নিবা রেকর্ডেড ভার্সনটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা গত দিন যা যা শিখছিলাম তার পর থেকে শিখবো। আর কেউ যেন এইটা মনে করবে না যে ভাইয়া আপনি অল্প অল্প শেখাচ্ছেন, আপনার গতিটা একদম কচ্ছপের গতি, এইরকম না। ঠিক আছে, কোনোদিনই এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আমি কিছু তোমার বেসিক থেকে ক্লিয়ার করাচ্ছি, কারণ তোমার অনেকেরই হচ্ছে আগের অধ্যায়গুলো করা নাই। স্পিকার সবাই অফ রাখো, সবাই স্পিকার অফ রাখো, স্পিকার অন রয়েছে। ওকে, অনেকেরই আগে হচ্ছে বেসিক ক্লিয়ার নাই, এই জন্য আস্তে আস্তে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমি একটু ফাস্ট করাবো। ঠিক আছে, আর অধ্যায়টা একটু ছোট, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ওকে, এখানে আমরা আজকে আলোচনা করবো শূন্য কাজ। ওকে, তোমরা অনেকেই জানো, কারণ আগেও এসএসসিতে করে আসছো শূন্য কাজ কি জিনিস, হ্যান ত্যান হাবি যাবি। সুতরাং বেশি কিছু বলবো না, আবার কমও কিছু বলবো না। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করবো আমরা। শূন্য কাজ, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের লম্ব বরাবর সরে যায়। সবাই স্পিকার অফ রাখো, আমি বারবার বলতেছি স্পিকার অফ না করলে আমি কিন্তু ব্যান করে দিব। বিষয়টা হচ্ছে শূন্য কাজের সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের লম্ব বরাবর সরে যায়। এতক্ষণ কি হচ্ছিল, হয় বলের দিকে সরতেছিল, নয়তো বলের বিপরীত দিকে সরতেছিল, তাই না? হয় সামনে যাবে, নয়তো পিছনে যাচ্ছিল। বাট এখন কি হচ্ছে, ও বলতেছে বলের লম্ব বরাবর, মানে আপনি ফোর্স একটা বস্তু এখানে আছে, সাপোজ একটা বস্তু আছে, একে এফ নিউটন বল প্রয়োগ করলেন। ওকে, তাহলে এখন সরণটা কোন দিকে হবে বলেন তো? অবশ্যই এই বরাবর হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি ভাইয়া। আবার একটু বলেন ভাইয়া। ঠিক আছে, আমি বলতেছি। এখন আমরা গতদিন যা শিখছিলাম তা কি হচ্ছিল, এখানে বল ফোর্স প্রয়োগ করতেছি। ওকে, একটা বস্তু আছে এখানে, এই যে একটা বস্তু, এই বস্তুর ওপর একটা ফোর্স প্রয়োগ করতেছি আমি বাম থেকে ডান দিকে। বস্তুটা হয় বা এই দিকে সরে যাচ্ছিল, নয়তো আমরা আরেকটা দেখতেছিলাম যে আমরা যদি ফোর্স প্রয়োগ করি তাহলে এই দিকে সরে যাচ্ছিল, বা যে কোনো একদিকে যাচ্ছিল। ঠিক আছে, বাট আমরা আজকে দেখব যে একটা বস্তু দেওয়া আছে, একটা বস্তু, ওই বস্তুর উপর যদি বল প্রয়োগ করি বস্তুটা ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাবে। এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ওকে, বুঝতেছো? বুঝেছো? জি ভাইয়া। বলের সাথে 90 ডিগ্রি, অবশ্যই বলের সাথে। তাহলে বিষয়টা কেমন হয়, তোমরা এসএসসি লেভেলে একটা উদাহরণ পড়ছিলে, তোমাদের মোটা একটা বই ছিল, ওই বইতে যে একটা ছেলে, ওই উপরের পৃষ্ঠার দিকে একটা ছেলে একটা হচ্ছে কাটিতে একটা বল বেঁধে এরকম ঘোরাচ্ছে। এই উদাহরণটা দেখছো না? জি ঠিক ভাইয়া। সেম টু সেম উদাহরণটা আমি এখানে দিচ্ছি। দেখো, একটা, এই যে একটা সুতা, এটা একটা সুতা, ঠিক আছে, এই আর ব্যাসার্ধের একটা সুতা, আর এখানে তুমি আছো, এইবার তুমি কি করতেছো, একটা, এই যে সুতায় একটা বল বেঁধেছো, একটা ক্রিকেট বল, এবার বেঁধে এরকম ঘোরাচ্ছ। ঠিক আছে, এখন ঘোরাচ্ছ, এখন যদি ঘুরাইতে ঘুরাইতে ওই সুতোটা কেটে দেওয়া হয়, কি হবে বলো তো? অবশ্যই ওই বলটা, ওই যে ক্রিকেট বলটা না, তোমার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছিলা তার দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই বাইরের দিকে চলে যাবে। প্র্যাকটিক্যাল করে দেখতে পারো, বুঝছো? প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। তুমি একটা বল ঘোরাচ্ছ, যদি বলটাকে ছেড়ে দাও, মানে ঘোরাইতে ঘোরাতে এটা ছেড়ে দিছো, দেখবে যে ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। তখন কিন্তু আর ওই এরকম ঘুরতেছে, প্রথম এইভাবে ঘুরতেছিল, বাট তুমি যখনই এখানে এই সুতাটা কেটে দিছো বা এই সুতাটা ছেড়ে দিছো, তখনই বলটা সোজা বাইরের দিকে চলে যাবে। কথা ক্লিয়ার? একেবারে বাইরের দিকে চলে জি যাবে। ভাইয়া। তাহলে বাইরের দিকে যদি যায়, তাহলে জি ভাই। এইটা তার কি স্মরণ না? এটা তার অবশ্যই স্মরণ। আর এইটা তার কি ছিল? বল, কেন্দ্রমুখী বল। বল তো সে কেন্দ্রমুখী হোক, কেন্দ্র বিমুখী হোক, ডাজেন্ট ম্যাটার। কেন এটা কেন্দ্রমুখী বল? কারণ কেন্দ্রের দিকে কাজ করতেছে। বুঝতে পারছো? জি জি ওকে, ভাইয়া। তাহলে জি এই ভাইয়া। অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি 90 ডিগ্রি। আর আমরা যদি থিটার মান 90 ডিগ্রি বসাই, এফ এস কজ 90 ডিগ্রি, কত আসবে বলো? এফ এস জিরো। ইন্টু জিরো, তাহলে টোটাল অ্যান্সার জিরো। কত আসবে? জিরো। এই জন্য আমাকে বলা হয়েছে যে থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি বসাবো তখন কাজটা হবে, কাজের মান হবে 0। আর আমরা এইভাবে বলতে পারি যে কেন্দ্রমুখী বলের জন্য যে কাজটা হচ্ছে, এই যে কেন্দ্রমুখী বল, এটা কিন্তু কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র, এই বলটাকে যে বল দ্বারা আমরা কেন্দ্রের দিকে টানতেছি এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তোমার প্রশ্ন এমসিকিউতে আসবেই আসবে, এমসিকিউতে এখানে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত দেবে, কত জানো? 90, 180, জিরো। 0, আবার দেবে কত জানো?
91। তুমি দেখবা অপশানের মধ্যে সবগুলোই তো মনে হচ্ছে রে আমি এইটাও পড়েছি, এইটাও পড়েছি, এইটাও পড়েছি, এইটাও পড়েছি, কোনটা হবে? অবশ্যই এখানে জিরোটা অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। জাস্ট তুমি এই সংজ্ঞাটা অবশ্যই ঠুটস্থ রাখবা, কারণ অনেক সময় কতে চলে আসে, অনেক সময় এমসিকিউতে চলে আসে। প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে দেখা যায় এই কতে বা এমসিকিউতে আসতে দেখা যায় এই শূন্য কাজটা। শূন্য কেন জানি বোর্ডের মানুষরা শূন্যকে খুব ভালোবাসে। ভেক্টরেও দেখবা, ভেক্টর অধ্যায় যারা করেছো তারা দেখবা যে যে প্রশ্নের অ্যান্সারগুলো শূন্য ওইটাই বেশি দেয়। আবার দেখবা এই ক্ষেত্রেও যে যে প্রশ্নের অ্যান্সারটা শূন্য সেটাই হচ্ছে দিতে মানে বেশি তারা হচ্ছে পছন্দ বোধ করে। ওকে, যাই হোক, সমস্যা নেই। এখন আসি যে কাজ যে শূন্য হচ্ছে এর শর্ত আছে কিছু। ঠিক আছে, যে কেন কাজটা শূন্য হচ্ছে শর্ত আছে। আমরা প্রথমত তোমার হচ্ছে ইটা লিখি, W=F.S, এটা লিখলাম। ওইটাও লেখা যায়, বাট এটাই লিখি আমরা, যেহেতু আমরা অ্যাঙ্গেল বিবেচনা করবো না আপাতত। ঠিক আছে, আমরা এইটাই লিখি, বা তোমার এ দরকার নেই, যেটা দিয়ে উদাহরণ দিছি ওইটাই দিই, নয়তো আবার তোমরা পেশাল পড়বা যে না ভাইয়া আপনি কি শেখাচ্ছেন উল্টাপাল্টা। F.S cos থিটা। ওকে, এখন শর্ত দেখি। অবশ্যই ঠুটস্থ রাখবা, এমসিকিউ আসবেই আসবে। ঠিক আছে, এখন পরীক্ষার হলের জন্য আবার যাই কইল না যে পিয়াল ভাই বলিল আসবে, বাট এখানে তো আসি নাই, তখন কিন্তু সমস্যা। এরকম না, বাট সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, কাজ শূন্য হওয়ার শর্ত। বস্তুতে যদি বল প্রয়োগ না করা হয়, কোনো একটা বস্তু, এই যে সাপোজ এই একটা বস্তু, এই বস্তুতে তুমি বল প্রয়োগ করতেছো না, F= কি শূন্য, তাহলে কি স্মরণ কি ঘটবে? এ তো জীবনেও ঘটবে না। তুমি বলই দিচ্ছ না, তাহলে স্মরণ কি হয়? হয় না। তুমি এই জায়গায় শূন্য বসাও, এই এফ এর মান শূন্য, টোটালটার মান কত হবে? শূন্য। টোটালটার মান কি করবো? বুঝি না। শূন্য হবে টোটালটার মান। হ্যাঁ, অবশ্যই শূন্য হবে, কারণ তুমি এই যে F.S cos থিটা এইটার মান যদি তুমি শূন্য বসাও, মানে এই যে বল প্রয়োগ না করলে, এটা তো বল প্রয়োগ না করলে এটা শূন্য, টোটালটাই শূন্য হয়ে যাবে। কারণ আমরা জানি, কি জানি বলো তো, পৃথিবী, দুটোর মধ্যে একটা শূন্য থাকলে হবে। ওকে, পৃথিবী ইন্টু 0 = কি আর্থ নাকি 0 বলো তো? অবশ্যই শূন্য, জিরো। অবশ্যই 0। বিষয়টা হচ্ছে এরকম। শূন্যর সাথে যে কোনো জিনিস গুণ করলে শূন্য হয়। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। এইবার অবশ্যই এই স্পিকার অফ রাখো সবাই। ঠিক আছে, প্রথমটা গেল। তাহলে আমি F = যদি 0 হয় তাহলে W = 0, বুঝতে পারছো সবাই? এখন দ্বিতীয়টায় আসি। বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ, আর এলা স্মরণ মানে কি দিছি, যাই হোক, স্মরণ না হয় তাহলে কাজ শূন্য হয়। দেখো আগেরটা ছিল কি, W=F.S cos cos থিটা। এখন এফ এর মান আছে, বাট এস যদি 0 বসাও তাহলে কি হবে বলো তো? হবে। তাহলে এস এর মান যদি 0 বসাও সেক্ষেত্রেও শূন্য হবে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনের সমস্যা হচ্ছে। বুঝি না, তোমার কথাটাই বুঝতেছি না, তোমার কথা বোঝা যাচ্ছে না ভাই, তোমার নেটের সমস্যা হয়তো। ওকে, তাহলে এইটা গেল, এইটা গেল। এইবার আমি 3 নাম্বারটায় আসি। বল প্রয়োগে বস্তুর স্মরণ বলের অভিমুখের লম্ব দিকে কাজ, মানে লম্ব দিকে হলে কাজ শূন্য। ভালো করে বোঝো, বল প্রয়োগে বস্তুর স্মরণ, বল প্রয়োগ করিস, এখন বস্তুর স্মরণ বলের অভিমুখ, বলো তো বলের অভিমুখ কোনটা? এটা হচ্ছে বল প্রয়োগ করেছি, বলের অভিমুখ বলের কোনটা? দিকে। এই যে এইটা 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 বলের অভিমুখের লম্ব দিকে, বলের অভিমুখের লম্ব দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, তাহলে 90 ডিগ্রি। ওকে, হলে কাজ শূন্য। আমরা তো জানি যে থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে কাজ শূন্য। এই জায়গায়, এই যে আমরা দিকে আসলাম। এই সবাই স্পিকার অফ রাখো, আমি কিন্তু ব্যান করে দিব স্পিকার অন থাকলে। ওকে, তাহলে এখানে যদি আমি 90 ডিগ্রি বসাই তাহলে কত হবে? শূন্য গেল। ওকে, বল ও স্মরণের মধ্যবর্তী কোণ এই যে এইটা, এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, বাট 2 রকম করে লিখেছি আমি। বল ও স্মরণের মধ্যবর্তী কোণ থিটা = 90 ডিগ্রি যখন তাকে মানে সমকোণে হলে। ওকে, অনেক সময় সমকোণ বলে দেবে। এখন কিছু কিছু পাগল আছে যে ভাইয়া তো বলেছে থিটা = 90 ডিগ্রি, তা সমকোণে অপশানে আছে, তখন আবার তোমরা থিটা = 90 ডিগ্রি পড়ে গেছো, সমকোণ বলেছে তুমি অ্যান্সার না করে চলে আসছো, এই কাজ করা যাবে না। এই জন্য আমি 2টা লিখে দিছি, সমকোণও যা কথা 90 ডিগ্রিও তাহা কথা। এটা আমরা বাচ্চা কাল থেকে শিখে আসছি। ওকে, এইবার লাস্টেরটা
সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তাহলে কাজ শূন্য হবে। যখন একটা বস্তু, এই যে একটা বস্তু, এই যে একটা ক্রিকেট বল যখন বৃত্তাকার পথে ঘোরে, অবশ্যই তার গতিশক্তি এবং বিভব শক্তি অবশ্যই দুইটা মিলে অবশ্যই তোমার হচ্ছে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হবে, আর অবশ্যই জিনিসটা সংরক্ষণশীল হবে, নয়তো তো একও একটা মানে একটা বৃত্ত বানাতে পারতো না। কথা কি ক্লিয়ার? অবশ্যই এই বস্তুটা কি, এই বস্তুটার বল হচ্ছে সংরক্ষণশীল বল। কারণ কি, কিভাবে বুঝলাম? কারণ বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে, একই দিক থেকে একই জিনিস বারবার অতিক্রম করতেছে। কোনো জায়গায় কি এরকম হচ্ছে যে এরকম যাচ্ছে, তখন আমি বলতাম যে সংরক্ষণশীল না, ঠিক আছে? বাট এখন অবশ্যই সংরক্ষণশীল, ঠিক আছে? এখন সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, এখন বৃত্তাকার পথে ঘুরলেই দেখো বৃত্তাকার পথে ঘুরতেছে মানে সরণের সাথে বলের কোণ কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কাজটা কি পাবো? অবশ্যই শূন্য পাবো। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। এই এই যে পাঁচটা হচ্ছে শর্ত, কোনো কি ভেজাল আছে আপনাদের মনে? না। এই জিনিসটা বৃত্তাকার পথে ঘুরে যদি এক জায়গায় থামে তাহলে সেটার কাজ হবে শূন্য, আর যদি না থামে তাহলে সেটা স্মরণ কত হবে? ওকে, সুন্দর একটা কথা বলেছেন, ও সুন্দর একটা কথা বলেছে। কিন্তু আমি যে উদাহরণটা দিচ্ছি এই উদাহরণটা কেটে যাওয়া উদাহরণ, মানে আপনি ছেড়ে দিলে, বুঝছেন? আপনি একটা বস্তুকে জি, বলেন। ঘোরাচ্ছেন, আপনার দড়িটা ছিঁড়ে গেল, তখন কি হচ্ছে? তখন কাজ শূন্য হচ্ছে, বুঝতে পারছেন? বাট ও যদি এইভাবে ঘুরতেই থাকে তখন কিন্তু কাজ অবশ্যই হবে। ঠিক আছে, বুঝেছেন? জি, বুঝতে পারছি। জি জি। যখনই এইটাই আমরা কাটি কাটি দিব তখনই ও ছিটকে চলে যাবে বাইরের দিকে, আর এই জায়গা বাইরের দিকে ছিটকে যাওয়া মানে ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে। কোনোভাবে 91 ডিগ্রি বা 81 ডিগ্রি এরকম হবে না, ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে, এটা নিয়ম। ওকে, সুতরাং কাজ শূন্য পাবো। কেন্দ্র থেকে যে কোনো বরাবর 90 ডিগ্রিতে যেতে পারে, যে কোনো হ্যাঁ অ্যাঙ্গেল হ্যাঁ, থেকে। এই যে এখান থেকে দেখা গেল এইদিকে বরাবর গেল, তারপরে এখান থেকে এই বরাবর গেল, এখান থেকে এই বরাবর গেল, কিন্তু এই কোণটা 90 ডিগ্রি হবে। সবসময় 90 ডিগ্রি হবে। জি, এই জন্য মনে রাখবেন যে ভাই আমার একটা কোশ্চেন আছে, জি বলেন। তাহলে লাস্টের শর্তটা কিভাবে মানে যখন ওটাকে জি ভাই, ছেড়ে এটা দিবে সেম বা কোশ্চেনটা কেটে আমার ফেলবে, ঠিক আছে, ওকে, ওই সময় তো ওইটা পড়ে যাবে, তখন তার ঠিক বৃত্তাকার আছে, পথে ঠিক ঘুরবে আছে, না। ঠিক আছে। সংরক্ষণশীল বলের প্রভাবে বলেছে, সংরক্ষণশীল বলটাকে কি জানেন? এই সংরক্ষণশীল বলের মধ্যে কি আছে? এই সংরক্ষণশীল বলের মধ্যে কেন্দ্রমুখী বল আছে, আর আমরা জানি যে কেন্দ্রমুখী বলের প্রভাবে যে কাজটা হয় সেটা শূন্য হয়, এটা আপনাদের বইতেই লেখা আছে। এই ফোর্সের কারণে যে কাজটা হচ্ছে সেটা শূন্য হচ্ছে, একেবারে ঠুটস্থ রাখবেন, a+b² আকারে, ব্যতিক্রম। ঠিক আছে, সেইটা বুঝাইছে জি এখানে, ভাইয়া। সেটা বুঝাইছে যে কেন্দ্রমুখী বলের এখানে অনুধাবন প্রশ্ন যদি আসে, খুব সুন্দর কথা। প্রথমত এই চিত্রটা আঁকবা, একে জাস্ট দেখাবা যে এখানে সরণ আর বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেজন্য এই যে এইটুকু লিখে দিবা, এইটুকু। ওকে, শোনো, প্রথম যদি অনুধাবনে আসে, প্রথম কাজে মানে শূন্য কাজে, তুমি তো উত্তর জানো যে আমি তো জানি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, সেই জন্য আমার এ হচ্ছে, তাহলে সংজ্ঞাটা দিবা। ওকে, সংজ্ঞাটা দিলা, দিয়ে তারপরে লিখবা যে সরণ ও বলের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হচ্ছে, তাহলে থিটা = 90 ডিগ্রি, ডাব্লিউ = এই সূত্র বসাবা, সূত্রের জায়গায় জাস্ট থিটার জায়গায় হচ্ছে তুমি ওই 90 ডিগ্রি বসা দিবা, 0 চলে আসছে, প্রমাণিত। বুঝতে পারছো? ওকে, এইবার কাজ শূন্য হওয়ার শর্তগুলো গেল, আমরা হচ্ছে উপরের দিকে যাই, নিচের দিকে, স্লাইডের নিচের দিকে। সবাই বুঝতে পারতেছো তো? জি ভাইয়া। এখন অল্প অল্প মানে আস্তে আস্তে আমি বাড়তেছি। একটা কথা বলি, যে তোমার কলেজ তোমাকে চাপ দিচ্ছে, তোমার বাসার যে মানে যে কোচিংটা করতেছো বা টিউটর আসতেছে তোমার বাসায় পড়াচ্ছে তোমাকে, সেও তোমাকে চাপ দিচ্ছে। বাট এখন যদি আমিও তোমাকে চাপ দিই তাহলে হয়ে যাবে সমস্যা, তাহলে তুমি যাবা কই? সবাই যদি তোমার উপর চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করে। এই জন্য আমি অল্প অল্প পড়া দিচ্ছি, বাট এটা মনে করো না যে ভাই অল্প দিচ্ছে পড়া, ভাইয়ের কাছে পড়বো না, হ্যান ত্যান, এইসব না। তুমি দেখো যে মানে 1 সপ্তাহের মধ্যে অধ্যায় শেষ। ওকে,
আর কিছু কিছু এক জায়গা আছে। সপ্তাহ পরে যখন রিভিশন দিতে দিবেন তখনই তো বোঝা যাবে। ও হ্যাঁ, সমস্যা নেই, আমি কালকে থেকে বা কালকে পরের দিন থেকে হচ্ছে ভেক্টর, তারপরে গতিবিদ্যা, নিউটনিক বলবিদ্যা সবগুলো হচ্ছে ওয়ান শট দিব। হ্যাঁ, তখনই তো প্রেসার কাকে বলে ওটা বোঝা না যাবে। না না, সমস্যা নেই, আমি একদম দেখাই দিব যে শর্ট করে কিভাবে পড়তে হয়, পড়া কমানো শেখাই দিব। ওকে, শূন্য কাজের উদাহরণটাই আসি। এতক্ষণ তো দেখলাম কেন শূন্য কাজ নিয়ে এত টানাটানি করতেছি, কারণ তোমার যদি প্রশ্ন আসে ভাইয়া এই আমার এখানে screen দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ইসের জন্য, নেট কানেকশন। ওকে, নেট কানেকশনের জন্য এরকম হয়। ওকে, শূন্য কাজের উদাহরণ, একটি ভারী বাক্স মাথায় নিয়ে দাঁড়ায় আসি। ওকে, সাপোজ আমাদের মধ্যে একজন 100 কেজির একটা বস্তা মাথায় নিয়ে ও দাঁড়ায় আছে সারা দিন। বল ওর কৃত কাজ কত? জিরো। অবশ্যই শূন্য, কারণ ও স্মরণ শূন্য, ও স্মরণ শূন্য, স্মরণ শূন্য, এই জন্য ওর কৃত কাজ W = শূন্য। গেল। স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে স্থির। দেখো, এই পর্যন্ত কাহিনী ঠিকই ছিল, আমরা কাজ নির্ণয় করতাম যে কোনো একটা অ্যাঙ্গেলে তো সাঁতার কাটতেছে, বাট কিন্তু ছোট্ট করে বলে দিয়েছে স্থির। স্থির মানে কি বলো তো? S = শূন্য, তাহলে W = অবশ্যই শূন্য হবে। বুঝিছো? গেল। জিরো ভাইয়া। তারপরে একটি পাথরে দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, এই যে একটি পাথরে দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, এখানে যেন কেউ মনে রেখো না, এখানে কিন্তু অবশ্যই পরে সাইডে দেওয়ার কথা বলবে না, ঠিক আছে? অবশ্যই কিন্তু পরে ছেড়ে দেওয়ার কথা বলবে। ওকে, এই জন্য এই উদাহরণটা আগে দেখে আসলাম, ওই যে পাথরে এরকম বৃত্ত করে যেটা ঘোরাচ্ছি, এই যে এখানে। ওকে, গেল। কেন্দ্রমুখী বল কর্তৃকৃত কাজ, এই যে এইটা যদি এখান থেকে প্রশ্ন আসে সবার প্রথমে এইটা আসবে এমসিকিউতে, সবার আগে এইটা আসবে। বলবে যে নিচের কোন বল দ্বারা কৃত কাজ শূন্য? অবশ্যই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, ঠিক আছে? মাথায় রাখবেন, ঠুটস্থ করবেন, একেবারে ঠুটস্থ। আমি বুঝি না যে এত লেট করে কেন তোমরা আসো, অনেকেই আসতেছে এত লেট করে আসলে তুমি আগামাথা কিছুই বুঝতে পারবে না ভাইয়া, এত লেট করে আসা যাবে না ক্লাসে। একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্বের স্থানে আসা, এইটা কেউ আমাকে বুঝাই দিতে পারবা? বলো তো, কেউ পারবা এটা বুঝাই দিতে? স্যার, যখন একটা বডিকে প্রথমে আমরা মানে এক জায়গায় অন্য জায়গায় রাখি বাট अगेन সেম প্লেসে আনি, তখন ডিসপ্লেসমেন্টটা আবার জিরোই হয়ে যায়। এটাই যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি ধরো এইটা এ অবস্থান, এটা বি অবস্থান। ওকে, এখন তুমি এইটারে কি করলা, ধরো 10 কেজির একটা বস্তা, তুমি এইটারে নিলা উপরে, নিয়ে আবার নিচে সেম টু সেম জায়গায় নিয়ে আসলা, তাহলে বলো এর স্মরণ কত? জিরো 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 জিরো। তাহলে কাজ শূন্য। এটাই আর কি। আরও অনেক ধরনের হাবিজাবি আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এমসিকিউতে এইগুলার মধ্যে থেকেই আসে, ঠিক আছে? তোমরা অতিরিক্ত পড়তে যাবা না, আমি বারবার বলতেছি, অতিরিক্ত পড়ে কোনোদিনই রেজাল্ট করানো যায় না। অতিরিক্ত পড়লে তোমাদের কি কখনো পরীক্ষার হলে এরকম মনে হয়েছে যে 8টা সৃজনশীল পড়ছে, এই 8টার মধ্যে 5টা লিখতে হবে তোমাকে ফিজিক্সে, এই 8টাই কমন, তুমি 10 মিনিট সময় খাই ফেলাইছো যে কোনটার অ্যান্সার আগে করবা? এরকম সমস্যা হয়েছে কখনো? ভাইয়া আমার কেমিস্ট্রিতে হয়েছিল। আমার ফিজিক্স কেমিস্ট্রিতে দুইটাই হয়েছে, ঠিক আছে? আমার ফিজিক্স কেমিস্ট্রিতে দুইটাই হয়েছে, এসএসসিতে দুইটাই হয়েছে এরকম যে আমি 8টাই কমন, মানুষের কমন পড়ে না, আর আমার 8টাই কমন, আমি 10 থেকে 20 মিনিট শুধু বসেই আছি যে কোনটার অ্যান্সার করব, আমি কোনটার অ্যান্সার আগে করব, কোনটার অ্যান্সার পরে করব। এই জন্য আমি ওই জায়গা থেকে বুঝলাম যে অতিরিক্ত পড়া যাবে না, সবসময় মিডিয়ামের একটু উপরে পড়তে হবে। ওই যে যারা এই 70% পড়া করে যাও, তোমরা কি তাপগতিবিদ্যা কেউ করিছো কলেজে বা কোনো জায়গায়? তাপগতিবিদ্যা না। ওকে, না ভাইয়া। ওইটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায়। তা ওখানে বলা হয়েছে যে ইঞ্জিনের দ্বারা তোমার যে কাজ বা ইঞ্জিনের যে ক্ষমতা, কখনোই একটা ইঞ্জিনের ক্ষমতাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটা কখনোই 100% হবে না, কোনো দিনও এটা 100% হবে না, ঠিক আছে? তুমি যখন পড়তে বসবা, তুমি কখনোই বলতে পারবা না যে ভাইয়া হ্যাঁ আমার 100% পড়া হয়েছে, তুমি আমাকে বলতে পারবা 99.99% পড়া হয়েছে, ঠিক আছে? কখনো এটা বলা সম্ভব না, যখন ম্যাথটা করাবো তখনই বুঝবা যে কেন বলা সম্ভব না, জাস্ট মনে রাখো। ওকে,
ঠিক আছে, আমাদেরকে কি ভেক্টর ক্লাস করাবেন না? ভেক্টর ক্লাস তো করানো হয়ে গেছে, আপনাদের রেকর্ডেড ভার্সনটা করে নিতে হবে বোন, ঠিক আছে? যদি এখন আবার করাতে ভাই চাই, এইটা কি রেকর্ডেড হবে? কোনটা? এই যে এই ক্লাসটা ভাইয়া, আমার তো নেটওয়ার্ক হ্যাঁ। সমস্যা আছে, আমি ক্লাসটা হ্যাঁ, অনেকক্ষণ করতে কোনো পারি না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই, রেকর্ডেড থাকবে। এই যে রেকর্ড হচ্ছে, এখনই রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই। আর তোমাদের আচ্ছা ভাইয়া কবে থেকে? ওকে, আমি শুরু করছি প্রায় 1-1.5 মাস। ওকে, সবাই স্পিকারটা অফ রাখো। আমি 1-1.5 মাস শুরু করছি। ওকে, তোমাদের ভেক্টর শেষ হয়ে গেছে। ভেক্টর কয়টয় র ভেক্টর প্লাস গতিবিদ্যা, গতিবিদ্যা, ওকে, প্লাস নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। ওকে, 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, এটা 4 নাম্বার চ্যাপ্টার চলতেছে। এখন তোমরা কোথায় পাবা? এখন তোমরা বলবা যে ভাইয়া তাহলে কি আমরা বঞ্চিত হলাম? না, এইটা ওয়াইটিতে দেওয়া আছে, এটা ওয়াইটিতে দেওয়া আছে, আর এটাও তোমার ওয়াইটিতে দেওয়া আছে, জাস্ট রেকর্ডেড ভার্সন। কোনো জায়গায় সমস্যা হবে না আশা করি, আর যদি হয় তা আমি তো আসেই। ক্লাস যখন করবা, ভাইয়া এখানে সমস্যা হচ্ছে একটু বুঝাই দেন তো, আমি অবশ্যই বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব। যদি মানে কলে বুঝে বা লিখে না বুঝতে পারো, আমি এরকম গুগল মিট ওপেন করব, তোমাকে স্পেশালি বুঝাই দিব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যেখানে বুঝতে সমস্যা হবে জাস্ট আমাকে নক করবা যে ভাইয়া এটা বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে ওইটা বুঝাই দেন। আর এখানে ভেক্টরের 10টা লেকচার দেওয়া আছে, 3 দিন সময় লাগবে। যদি ভালো করে মন দিয়ে করো 3 দিন সময় লাগবে। গতিবিদ্যার 3টা লেকচার দেওয়া আছে, একদিনে শেষ হয়ে যাবে, জাস্ট একদিন। নিউটনিয়ান বলবিদ্যার 16টা লেকচার দেওয়া আছে, এইটা করতে হয়তো 5 বা 6 দিন সময় লাগতে পারে, ঠিক আছে? বেসিক থেকে আছে যে একদিনে যে শেষ হবে, বেসিক থেকে দেওয়া আছে সবকিছু। 3টা লেকচার করেন, তারপর বোঝেন যে বেসিক থেকে দেওয়া আছে কিনা। যদি মনে হয় যে ভাইয়া বেসিক থেকে করাই নাই, এমনকি আমি এতটা বেসিক থেকে করাইছি, আপনাকে এসএসসি লেভেলে আগে পড়াইছি জানেন। আমি যখন গতিবিদ্যা করাইছি তখন আপনাকে এসএসসি লেভেলের সূত্রগুলো আগে পড়াইছি, তারপরে এসে এইচএসসি পড়াইছি। তফাৎটা কোন জায়গায় সেটাও দেখাই দিছি, যে আপনার এসএসসিতে যা পড়ছিলেন সেটা কি ছিল, আর এখানে এসে কি পাচ্ছেন। এখানে পড়ছিলেন কি এসএসসিতে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে পড়বেন কি আদি বেগকে, এখানে এসএসসি পড়ছিলেন যে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, বাট এখন পড়বেন আদি বেগকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। এরকমভাবে পুরো দেখাই দিয়েছি চোখে আঙুল দিয়ে যে এইটা এইটা আর এইটা এইটা। আপনি ক্লাসটা করেন, একটা ক্লাস করলে বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে না এই ক্লাসটা করে আমার লাভ নাই, বাদ দিয়ে দিয়েন, কোনো ব্যাপার না, জাস্ট বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমাদের উদাহরণ গেল। এবার আমরা নিচের দিকে আসি। আমাদের কিছু কনভার্ট, মানে কিছু আমাদের হচ্ছে মান জানা লাগবে, আর কিছু কনভার্ট শিখতে হবে। কনভার্টগুলো আমি আপনাদের ইউটিউবে 3টা ক্লাস দেব। ওকে, 3টা ক্লাস দেব কালকের মধ্যে, কালকে অথবা কাল পরশু দিনের মধ্যে 3টে ক্লাস সম্পন্ন করবেন। বেশি বড় বড় না, অল্প অল্প ছোটো ছোটো ক্লাস, 30 মিনিট 25 মিনিট, একটা 1 ঘন্টার আছে। এই ক্লাসগুলো হচ্ছে ক্যালকুলেশনের উপর, মানে নিজের ক্যালকুলেশনটাকে কীভাবে গ্রো করবেন সেই বেসিকের উপর। কোথায় সমানুপাতিক হচ্ছে, কোথায় ব্যস্তানুপাতিক হচ্ছে, হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু আছে, ওইটা দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা অবশ্যই ক্লাসটা করে নেবেন 3টা। এখন দেখেন, এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় মান লাগবে, ঠিক আছে? কিছু প্রয়োজনীয় মান, যেমন এই মান 2টা আপনি পরিচিত, কারণ আপনার এসএসসি লেভেলে এই 2টা মান ছিল। ওকে, এই 2টা ছিল, এইটা ছিল, এইটা ছিল, তাই না? আবার এইটাও ছিল, পুরানো বই যারা পড়ছেন তাদের এইটাও ছিল। ওকে, আপনারা কি সবাই নতুন বই পড়ছেন নাকি পুরানো? আমি 2004-এর বইটা পড়ছিলাম। নতুন বই পড়ছি তো। নতুন বই আমি হচ্ছে 2004-এর বইটা পড়ছিলাম, মানে টপ নচ লেভেলে একটা বই, চিকুন, একেবারে চিকুন, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে যা আছে দেখার মতো। ওকে, যাই হোক, বিষয়টা হচ্ছে যে 1 ক্যালোরি সমান এই এমসিকিউ তো যদি এখানে আসে, এই 2টা থেকে এমসিকিউ আসে মেডিকেলে, বেশি করে মানে ম্যাক্সিমাম সময় মেডিকেলে তোমার এখান থেকে এই 2টা জিনিস থেকে চলে আসে। ওকে, কি আসে? বলবে যে নিচের কোনটা জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক স্থাপন করে। হয় তোমার 4.2 দিয়ে দেবে, নয়তো 0.4 দিয়ে দেবে। এখন তোমাকে একটা ট্রিকি হতে হবে। কি ট্রিকি? যদি বলে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি, তখন এইটা। আর যদি বলে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক কি, তখন এইটা। কথা কি ক্লিয়ার? অপশানে কিন্তু তোমার দুটাই দিবে। এ অপশানে দিবে 4.2, বি অপশানে দিবে 0.24, সি অপশানে দিল একটা, ডি অপশানে দিল একটা।
এখন তুমি তো পড়িছো দুইটাই, তোমার মাথায় আসবে এ দেখাবো নাকি বি দেখাবো। তখন তোমাকে দেখতে হবে যে কোনটা আগে বলেছে। ক্যালোরির কথা বললে 4.2, আর যদি জুলের কথা বলে এইটা, বা উল্টায়ও দিতে পারে। তোমরা ভাই এই টিপসটা দিয়ে কোনটা কেমন রাখেন। হবে? আমি বলি, যদি বলে যে ক্যালোরির সাথে জুল বাবার সম্পর্ক কি, তখন আপনার কি হবে 4.2, ওকে। আর যদি বলে জুলের সাথে ক্যালোরির কি সম্পর্ক, এইটা। আর যদি আপনার যে কোনো একটা মান দিয়ে দেয়, আবার যদি স্যারেরা যদি এইটা না ধরতে পারে, তাহলে কি করে জানেন, যে কোনো একটা মান দিয়ে দেয়। যে সাপোজ থাকলো আপনার 4.2, 3.2, 7.4 আর 8.4, আপনার অ্যান্সার কি? অবশ্যই একটাই পড়ে আসছেন, সেটাই অ্যান্সার, চোখ বন্ধ করে। আর যদি দুইটা দেয় তখন অবশ্যই খেয়াল করবেন। অনেকে মনে করে যে না টাইপিং মিস্টেক, জি না, অবশ্যই না, টাইপিং মিস্টেক কখনোই হবে না, ওকে। তাহলে 1 ক্যালোরি সমান সমান এইটা, 1 জুল সমান সমান এটা। এই যে 8টা, 4টা 8টা, এই 8টা যখন ঠুটস্থ থাকে একেবারে মুখের মুখের ঠোঁটের আগায়, ঠিক আছে, ওকে। 1 জুল সমান সমান 10⁷ আর্গ, ERG, এটা হচ্ছে তোমার একক। আর হচ্ছে 1 আর্গ সমান সমান কত? একটা জিনিস দেখো, 1 জুল সমান সমান 10⁷, আর 1 আর্গ সমান সমান 10⁻⁻⁷ বা -7, তুমি যেটাই বলো না কেন, ⁻⁷ বলবো, ঠিক আছে, ওকে। এবার এই পাশে দেখি। এই পাশের বিষয়টা হচ্ছে যে 1 ইলেকট্রোভোল্ট, এটা খুব পরিমাণে আসে। 1 ইলেকট্রোভোল্ট, এটা এমসিকিউ তো চলে আসে। 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 × 10⁻, কত? অবশ্যই এখানে ইনভার্স বলতে পারো বা মাইনাস বলতে পারো, তোমার যেভাবেই হোক তুমি প্রকাশ করলেই হচ্ছে। স্যারকে তো বোঝানো লাগবে না, তোমার নিজে বুঝতে হবে যেভাবে। ইলেকট্রোভোল্ট জিনিসটা হচ্ছে আমরা যে ইলেকট্রনের ভর বলি, সেটা তো এমন ওখান থেকে ওই যে এটা আপনাদের কিন্তু একটা, হ্যাঁ বলেন। ইয়া হবে না এখানে, জুল না দিয়ে এখানে কি ইয়া হবে না যে? না 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 না, জুল হবে, জুলে কনভার্ট করতেছি আমি, জুলে কনভার্ট করতেছি, ইলেকট্রোভোল্ট থেকে জুলে কনভার্ট করতেছি। কারণ কি, কাজের কুলম একক হবে কি? না? না 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 না, ওই হিসাব আলাদা, ওই হিসাব আলাদা। আমি কি দেখেন, এটা কিন্তু আমি বলবে আপনার সাপোজ আপনি পাইলেন 280 হচ্ছে জুল, ওকে। এখন এইটা আপনি অ্যান্সার পাইছেন, বাট আপনার এমসিকিউতে দিয়ে রাখছে ইলেকট্রোভোল্ট এককে, তখন কি করবেন? তখন এই সিম্পল এইটা দিয়ে কি করবেন, মাল্টিপ্লাই করে দেবেন, দিলে যেটা আসবে সেটা। এটা হচ্ছে সিস্টেম। এইটা এই জন্য আমি বললাম যে ওই যে 3টা ক্লাস দিব, ওই 3টা ক্লাস অবশ্যই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যালকুলেশন কী জিনিস। এবার আসি পরেরটা, 1 কিলোওয়াট পার, পাচ্ছি না, বুঝি না, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না। ও, এইটা হচ্ছে আপনার নেট কানেকশন সমস্যা। গুগল মিটে একটাই সমস্যা, যে যাদের নেট কানেকশন সমস্যা থাকে তাদের হচ্ছে ওই স্ক্রিন যায় আসে দেখতে পারেন না, এইটা একটা সমস্যা। তাহলে কি আমি বের হয়ে আবার ঢুকবো? হ্যাঁ, বের হয়ে ঢুকতে পারেন বা অন্য জিমেল দিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার বা ইউনিট বলতে পারে বা বিওটি বলতে পারে। বিওটির একটা সুন্দর তোমার হচ্ছে পুনরূপ আছে, আমার মনে নাই, বাট এটা রসায়নেও আছে একটা জিনিস, আর ফিজিক্সেও আসে আরেকটা জিনিস, ঠিক আছে। পুনরূপ অবশ্য আসে না, কোনো দিনই আসে না। এই তোমরা যেন আবার পূর্ণরূপের পিছনে সময় নষ্ট করবে না, ঠিক আছে। অনেকেই আসে যে পূর্ণরূপ হ্যান ত্যান মুখস্থ করে সময় নষ্ট করে, এগুলো কোনো দিনই করবে না, কোনো দিন আসবে না, কোনো দিন। শুধু যদি কোনো দিন আসে ICT, এইটা চলে আসবে, তাছাড়া কিচ্ছু না। আর হচ্ছে রসায়নের BOD একটা আছে, সরি BOD, আর এই যে BOT আর একটা হচ্ছে আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এরিয়া। হ্যাঁ এইটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা চলে আসে, তাছাড়া আর কিছু না, ওকে। ভাইয়া আমাদেরকে আর একটা যখন মানগুলো পড়াবেন তখন সিজিএস একক আর এসআই এককটা একটু ওকে, ক্লিয়ার করে ওকে, দিলে ওকে। ভালো হয়, একটু ওকে, এখানে যেগুলো লেখা আছে ম্যাক্সিমাম হচ্ছে এসআই একক, আর আমরা সবসময় এসআই এককটাই হচ্ছে আপনার এমসিকিউতে চলে আসে। আপনার সিজিআই এককটা কোনোভাবে দিবে না, একমাত্র অ্যাডমিশন ছাড়া, ওকে। এখন আপনার কথা হচ্ছে আপনাকে এইচএসসিতে আগে ভালো করতে হবে, তারপরে অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে হবে। আমি যখন আপনাকে 6 মাসে ফিজিক্স শেষ করাবো 21টা চ্যাপ্টার, ওকে, এইবার এই 6 মাস পরে কি আপনাকে বলবো যে জিল আপনি জিন্দেগি? না, ওই সময় যদি আপনাকে বলে যে জিল আপনি জিন্দেগি, তাহলে আপনি গেলেন, এই পর্যন্ত যা পড়ছিলেন তাও গেলেন। ওই সময় আপনাকে সিকিউ প্র্যাকটিস করাতে হবে, ওকে। গত 15 বছরের
গত 15 বছরের সিকিউ প্র্যাকটিস করাতে হবে, গত 15 বছরের এমসিকিউ প্র্যাকটিস করাতে হবে, তারপরে থিওরি পড়াতে হবে, তারপরে একটা রেজাল্ট আসবে, ভালো একটা রেজাল্ট। বুঝতে পারছেন? ওকে, ভাই আমরা তো এসএসসি তে অনেক পরিশ্রম করে ফিডব্যাক পাই না, সেজন্য হতাশ লাগে। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে সুন্দর একটা উদাহরণ দিই। আপনার বাসায় আপনার ঘরে তো দেওয়াল আছে, তাই না? জি সারা দিন ধরে যদি ওই দেওয়াল ঠেলেন, ওই দেওয়াল কি 1 ইঞ্চি সরাতে পারবেন? না। কিন্তু আপনি যদি সারাদিন ধরে আপনার পড়ার টেবিলটাকে একটু চেষ্টা করেন, হয়তো অনেক ভারী, বাট একটু 1 সেন্টিমিটার হলেও সরাতে পারবেন, তাই না? জি জি তাহলে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় বলটা প্রয়োগ করতে হবে। মানে আমি বুঝাইতে যাচ্ছি যে আপনাকে কোন স্টাইলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা তো করছেন, বাট হয়তো আপনি লজিক্যালি পড়েন নাই, মানে যেভাবে পড়া উচিত ছিল। অ্যানালাইসিস কম করছি, Yes. মানে যেটা গুরুত্বপূর্ণ না সেটাও ওইটাই। করছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ Yes. সেটাকে গুরুত্ব দিতে চাই Yes, না আর কি। এইটাই। বাট আমি আপনাকে এই যে বললাম না যে 15 বছরের প্রশ্ন পড়াবো, অবশ্যই আমি অ্যানালাইসিস করে পড়াবো। যে এই অধ্যায়ের প্রথমে টাইপ 1 থেকে টাইপ 9 পর্যন্ত দেওয়া আছে, এমনি এমনি দেওয়া নাই। আপনি দেখেন যে গত 15 বছরের মানে বই পড়া থেকে অনলাইনটা বেশি ঘাটাঘাটি করছিলাম আর কি। এ কাজ করা যাবে না, আর বেশি বইও পড়া যাবে না। আপনি ইন্টারমিডিয়েটে শোনেন, আপনি এসএসসিতে বই, কোনো বিকল্প নেই, শুধু বই, কোনো গাইড না, শুধু বই। এইচএসসিতে অনেকেই বলে যে শুধু বই, এখানে এমসিকিউ পিডিএফ তো দিয়েছি, ভেক্টরটা দিয়েছি না? ভেক্টরটা দিলাম না আজকে? দেখছো সবাই ভেক্টরটা? ভাইয়া আমরা যে যারা সামনের জি ভাইয়া, গত দেখছি। ক্লাসগুলো পাই নাই সেগুলার এমসিকিউ বা যেগুলা ক্লাসের লিংক গুলো একটু দিয়ে দিলে Okay. ভালো হবে। আমি তো সব দিয়ে দিছি। আর আপনি যে যে গ্রুপে অ্যাড আছেন, আপনারা মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশন জি, বক্স আছে, আছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভাই ডিসক্রিপশন বক্সে। আজকে কি দিছেন ভেক্টরের? আরে আপনাকে এক মাস আগে বা 1.5 মাস আগে যেটা দিয়েছি তাদের সেটা দিয়েছি, বুঝছেন? ওই ভেক্টরের শীটটা? জি, ওকে, ও আচ্ছা। ঠিক আছে। আরও আস্তে আস্তে গাইডলাইন নিয়েন, কোনো সমস্যা নেই। ওই যেটা বলছিলাম, এসএসসিতে বইটা মেন ছিল, বাট এইচএসসিতে আমি বলবো পার্সোনালি বই পড়লে মারা খাবেন। বই পড়লে মারা খাবেন, কারণ 1000 পৃষ্ঠার বই পরীক্ষার আগের দিন শেষ করে যেতে পারবেন না। বাট আপনি যদি আমি আপনাকে 280 পৃষ্ঠার একটা বই ধরাই দিই, অবশ্যই শেষ করে যেতে পারবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু অনেক টিচাররা বলে যে এইচএসসি তে কোনা কানা থেকে প্রশ্ন আসে, সেগুলা নাকি পারা ঠিক যায় না আছে, বই ঠিক না আছে, পড়লে। ওয়েট 80 পাইলে কত বলেন তো? এ প্লাস। এ প্লাস 100 পাইলে কত বলেন তো? প্লাস কি? প্লাস ডাবল এ প্লাস না, উচিত ছিল ডাবল এ প্লাস। না, একটাই ক্লাস। কেন? এ প্লাস এই তোমরা চলো আন্দোলন করি যে ভাইয়া আমরা হচ্ছে কষ্ট করে 80 পাচ্ছি একজন, আরেকজন 100 পাচ্ছি কষ্ট করে, ওদের একটা এ প্লাস আছে, আমাদের 2 এ প্লাস দেওয়ার কথা। বিষয়টা হচ্ছে এই, যারা চলেন, এক- চলেন যাই। ঠিক আছে শোনো, যারা 100 পাইতে চাও তাদের বইটা ঠোঁটস্থ রাখতে হবে, ওই 1000 পৃষ্ঠার বই। ঠিক আছে? যারা 95% পাইতে, ধর কি লিখতেছে বাংলা ইংলিশ একসাথে আছে, 95% পাইতে চাও তাদের বইটা না পড়লেও হবে। ভাইয়া বেশি জানা থাকলে আবার পরীক্ষার মধ্যে কনফিউশন আমি তো থাকা যায় এটাই আর কি, যে বললাম। অ্যানসারটা হয়েছে কিনা। আমি তো এইটাই বললাম যে অতিরিক্ত পড়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে। আপনি ধরেন এই আমি বুঝাচ্ছি, কারো সমস্যা হচ্ছে না তো ক্লাসের মধ্যে এই গল্পগুলো না, করতেছি? কোনো- ঠিক আছে, স্পিকার অফ রাখো সবাই। ধরেন আপনার সাপোজ আপনার ভাই অথবা বড় ভাই অথবা বোনের বিয়ে হয়েছে, বরযাত্রী আসবে 200 জন। এখন মাথায় হাত দিয়েন না, ওয়েট শোনেন, বরযাত্রী আসবে 200 জন। এখন এই যে 200 জন আসবে, আপনি বড় জোর গেলে 230 জনের আয়োজন করবেন, নাকি আপনি 1000 জনের আয়োজন করবেন বলেন তো? বলেন। অবশ্যই 30 জন। অবশ্যই 230 জন, যে আসতেই পারে, বেশি আসতেই পারে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা থাকে, আসতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমি কখনো 1000 জনের আয়োজন করব না। জিনিসটা হচ্ছে এইচএসসির জন্য আমাকে সেম টু সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আমাকে বোর্ড অ্যানালাইসিস করতে হবে, বইটা অ্যানালাইসিস করতে হবে, আমার বিগত 10-15 বছরের কলেজের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে, করে আমার টাইপ বের করতে হবে। সেই টাইপগুলো অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে, সুন্দর করে বিয়ে শাদী শেষ হয়ে যাবে। বাট আপনি যদি এখানে 1000 জনের আয়োজন করেন, আপনি যদি এখানে মেন বই
10টা রাইটারের মেন বই পড়ে রাখেন, 19টা রাইটার আছে, ঠিক আছে, আপনাদের 19টা রাইটার আছে, এই 19টা রাইটারের যদি আপনি মেন বই পড়তে যান তাহলে তো আপনার অবস্থা খারাপ যাবে। আপনি হ্যাঁ, আপনাকে বলবে যে 2টা অথবা 3টা রাইটারের বই পড়তে, ঠিক আছে, এটা পড়লেও মানে কিরম অ্যাবনর্মাল ফিল হবে। ওই যে একটা প্রশ্ন আপনার এমসিকিউ দিছিলাম না, যে ক বলেছে একটার উত্তর, খ বলেছে আর একজন, গ বলেছে আর একজন, বাট আপনি যদি জানতেন, হ্যাঁ, তিনটাই তো সঠিক। আপনি যদি হ্যাঁ, আপনি যদি জানতেন, আপনি যদি একটা রাইটারের বই পড়তেন তাহলে আপনার শুধু এইটা মেরে দিয়ে চলে আসতেন আর ওইটাই অ্যান্সার হতো। কারণ হচ্ছে ওই ক নাম্বারটাই অ্যান্সার, ওই যে H2SO4 ওকে, ওই যে হচ্ছে শিলাবৃষ্টি না, অ্যাসিড বৃষ্টিতে কোনটা হচ্ছে, কোন অ্যাসিড কোন ভূমিকা পালন করে, সবগুলো ভূমিকা পালন করে, বাট যদি সালফিউরিক অ্যাসিড মাথায় পড়ে তো গলতে গলতে যাবে, ঠিক আছে, অ্যাসিডের রানী বলা হয় সালফিউরিক অ্যাসিড। ওকে গেল, তাহলে আমরা এখানে দেখলাম এটা। এখন মেগাওয়াট, ওকে, এটা হচ্ছে মেগাওয়াট, এম দিয়ে মেগাওয়াট, সেটা হচ্ছে 1000 তোমার ওয়াট, কিলোওয়াট, এটা কনভার্ট করা যায়। আবার যদি তুমি এইটা দ্বারা কনভার্ট করতে চাও তাও এই যে শুধু ওয়াটে কনভার্ট করতে 10⁶, আবার এইটা যা এটা সেই কথা, সেম কথা, ওকে। কারণ কি বলতো, কাজের একক দুইটা লেখা যায়, কিন্তু আমরা লিখি ওয়াট এককে, এটা নাও ম্যাক্সিমাম সময় আসে না, অত পড়ার দরকার নেই। আর জাতীয় একটা, সেটা হচ্ছে এইচপি, এটা তো আসবেই, ক্ষমতা নির্ণয়, ওকে, ক্ষমতা নির্ণয়ের সময় আসবেই, তোমার দিয়ে হবে এইচপিতে, তোমার কনভার্ট করে নিতে হবে এইটাই, বা ওয়াটে দেওয়া হবে, তুমি এইচপিতে কনভার্ট করে নিতে হবে, এটা তোমার উত্তরের উপর depend করে। বুঝি না, এইচপির পুনরূপটা, এইচপির পুনরাবটা তো আমারও মনে নেই রে। হর্স পাওয়ার, কি অবস্থা আল্লাহ, এই হর্স পাওয়ার তো কত মার এসএসসি লেভেল আমাদেরকে পড়াইছিল, আপনি এটা অন্য মানে এসএসসি লেভেলে পড়াইছিল এরকমই। না হর্স পাওয়ারই আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে আমার মনে নাই, আমি এইটা বললাম যে আমি কি পাগল হয়ে গেছি যে আমার মনে নাই, সেটা বলছি। ওকে ঠিক আছে, আমরা একটু পড়লাম, ঠুটস্থ রাখবা, এগুলো ঠুটস্থ না রাখলে কিন্তু এমসিকিউতে ধরা খাবা। ওকে, এখানে একটু হাবি যাবে লিখে দিয়েছি, জাস্ট আমি একটু রিডিং পড়ে শোনাই তোমাদেরকে। ওকে, আমি কিন্তু ভালো রিডিং পড়তে পারি না। ওকে, কৃতকাজ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হলে একটি উদাহরণ দেখা যাক, ঠিক আছে, আরও সুন্দর করে বুঝতে পারবা এটা ধরে। এটা ঠিক আছে, আমি সামারি বলে দিচ্ছি, অত বেশি তোমরা দেখা দরকার নেই। সামারিটা হচ্ছে এরকম, তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি প্রশ্নের উত্তরটা দাও। তোমার বাড়ি হচ্ছে এখানে, ওকে, এ নামক অবস্থানে তোমার বাড়ি, তুমি গেছো এই জায়গায় পিকনিকে, ওকে, বি নামক অবস্থানে, একটু আগে বোঝাইছি তারপর বুঝাচ্ছি, বি নামক অবস্থানে তুমি সেখান থেকে এই সি নামক অবস্থানে কি করলা, আরেকটা জায়গায় পিকনিক স্পটে গেছো, সেখান থেকে ফেরত আইসো, এই গেছো, এই আইসো, এই গেলা। এইবার বলো যে স্মরণ কত তোমার? হ্যাঁ, এই টোটাল, হ্যাঁ, এইবার এই টোটাল কথাটার মধ্যে তোমার ওইটুকুই লেখা আছে যে স্মরণ কোনটুকু ধরবো, এই যে কোন স্মরণটা ব্যবহার করব। ধরো এইটুকু হচ্ছে 5 কিলো, ওকে, 5 কিলোমিটার, তারপরে হচ্ছে এইটা হচ্ছে 5 কিলোমিটার, আর তারপরে এইটা হচ্ছে 5 কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার কিলোমিটার। এখন অনেকেই আছে যে ধরে বসে 5 + 5 + 5 = 15 কিলোমিটার টোটালটা, ওকে, বাট টোটালটা তো 15 কিলোমিটার হবে না, কারণ স্মরণ তো স্মরণ দেখতেছি আমরা, বুঝছো, স্মরণ, এই আর কি। সবাই বুঝতে পারছো? এনে হাবিজাবি লিখে দেওয়া আছে। ভাই আরেকবার একটু বোঝান তো। ওকে, আপনার বাড়ি এই জায়গায়, আপনি এই জায়গা থেকে গেলেন 5 কিলোমিটার, ওকে, 5 কিলোমিটার, এখানে একটা অবস্থানে, এটা বি অবস্থান, এটা এ অবস্থান, এখান থেকে গেলেন বাজারে, এখানে সি অবস্থান, এইটাও 5 কিলোমিটার, আবার ফেরত আসলেন সেম জায়গায় ফেরত আসছেন, ওকে, এইটা 5 কিলোমিটার। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে স্মরণ কত, আপনি কি বলবেন? 5 + 5 + 5 = 15, 15, নাকি বলবেন যে শুধু 0 বলেন? হ্যাঁ, সেটাই একটু অ্যাডভান্স, সেটা একটা উদাহরণ, শূন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই দেওয়া আছে, ঠিক আছে, সুন্দর একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাই দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও, কারণ সব যদি আমি এটাও রিডিংও পড়াই দিই তাহলে তো হয়ে গেল, এই যে সুন্দর করে। লাস্টে আসি সামারি, ওকে, সামারিটা আমি প্রত্যেকটা টপিকে শেষে দিব। কারণটা কি বলো তো, ধরো তোমার পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা বাকি, মেয়েরা সাপোজ 1 ঘন্টা বাকি, তোমরা তো বই হাতে ছাড়া পরীক্ষার হলে ঢোকো না মনে হয়, ঢোকো কি?
কেন আমি তো যাই না, মানে বই নিয়ে যাই না, বাসা থেকে পড়ে যাই। হ্যাঁ বই নিয়ে যায় না, কিন্তু রেডি হয়ে বাসা থেকে দরজার সামনে বের হয়ে আবার বলতেছে আম্মু বইটা দাও, আমার কি হ্যাঁ যেন ওই মিস তো হয়ে গেছে। ওই তো বিষয়টা হচ্ছে এই জন্যই আমার এই সামারিটা দেওয়া। তুমি ওই সময় এই সামারিটা দেখতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের শেষে আমি সামারি দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো ধনাত্মক কাজের কন্ডিশন কি ছিল? 0 ডিগ্রি হবে, সেখান থেকে 90 ডিগ্রি হবে না, 89 ডিগ্রি পর্যন্ত হবে। ঋণাত্মক কাজ কন্ডিশন কি ছিল? 91 ডিগ্রি থেকে, এখানে 90 লিখেছে মানে কি 90 ডিগ্রি থেকে ধরে না জানো, 91 ডিগ্রি থেকে কত 180 ডিগ্রি পর্যন্ত হবে। আর শূন্য কাজের ক্ষেত্রে, এই যে শূন্য কাজের ক্ষেত্রে কন্ডিশনটা কি? থিটা ইকুয়াল টু অবশ্যই 90 ডিগ্রি, মনে আছে তো এইটা। তারপরে সর্বোচ্চ কাজ, এই যে সর্বোচ্চ কাজ কন্ডিশন কি হবে বলো তো? 0 ডিগ্রি। এই শূন্য কাজটা কিন্তু অনেক সময় ধনাত্মক কাজের মধ্যেই পড়ে, কারণ কি আমরা ধনাত্মক কাজের রেঞ্জটা কি ধরলাম? 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি না? এই জন্য জি ভাইয়া। আমরা বলতে পারি যে সর্বোচ্চ কাজটা ধনাত্মক কাজের মধ্যে পড়ে। ওকে, ভাইয়া শূন্য তো ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই না, শূন্য তো কোনো ভ্যালু নাই, তাহলে এটা ধনাত্মক কিভাবে হয়? আমি ত্রিকোণমিতির অনুপাতে তো বলেছি শূন্যের কোনো ধনাত্মক না, আমি ধনাত্মকের সাথে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ধনাত্মক কাজ। ওকে, ধনাত্মক কাজ। আমি যদি শুধু ধনাত্মক বা ঋণাত্মক বলতাম যে বলেন তো শূন্য কি ধরনের সংখ্যা, তখন আপনি এই কথাটা বলতে পারতেন, বাট হ্যাঁ, আমি তো যখন আপনাকে বোঝাই বললাম, যে স্বাভাবিক সংখ্যা হ্যাঁ কোনগুলো, তখন শূন্য থেকে হ্যাঁ, 1 বললে এটা জি ভুল হবে। জি, বাট আমি বলতেছি শূন্য কাজ। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। বলেন তো শূন্য কাজের ইংলিশ কি? এই কেউ বলেন তো। জিরো জব। জিরো ওয়ার্ক। আমি আজকে যখন করতেছি তখন আমি আবার ভাবলাম এটাই, যে জিরো আমি ওয়ার্ক দেবো নাকি জিরো জব দেবো। জব মানেও তো কাজ, বুঝতে হবে যে কোন কাজ এটা। ওকে, তাহলে শূন্য কাজ গেল। সর্বোচ্চ কাজ, এবার সর্বোচ্চ কাজ দেখো, সর্বোচ্চ কাজ 0 ডিগ্রি। এই যে বলে আসলাম যে সর্বোচ্চ কাজ 0 ডিগ্রি, এটা অবশ্যই ধনাত্মক কাজের মধ্যে পড়বে। আর সর্বনিম্ন কোনটা আছে? সর্বনিম্ন কাজ সেটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা ঋণাত্মক কাজের মধ্যে পড়তেছে না? জি ভাইয়া। মানে আমি আরো সহজ করে বোঝাই দিই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। কখন পাও বলো তো এফ এস? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যখন কাজটা হয় কি ধনাত্মক, তখন এটা পাও না? আর ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস কখন পাও? ঋণাত্মক। যখন কাজটা ঋণাত্মক হয়। ঋণাত্মক হয়। হ্যাঁ, তাহলে একটা জিনিস বোঝো যে +10 আর -10 কোনটা বড় কোনটা ছোট বলো তো? +10 বলো। আর -10 ছোট। তাহলে এইটা হচ্ছে সর্বনিম্ন কাজ, এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। এই যে সূত্র দেখলে বুঝতে পারতেছি আমি, বুঝতো? সূত্র দেখলে বুঝতে পারবো যে কখন সর্বোচ্চ হচ্ছে কখন সর্বনিম্ন হচ্ছে। কথা ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। আচ্ছা চলো আমরা জি ভাইয়া। আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যাই। ওকে, এইটারও হিজিবিজি অনেক কিছুই শেখাবো, তারপরে মানে বেসিক টু অ্যাডভান্স এইটুকু তোমার কাজে লাগবে, বাদ বাকি হাওয়া কিছু কিছু শর্টকাট শেখাবানে সামনের দিন। এইটা পড়ায় আমাদের টপিক শেষ হবে আজকে। ওকে, দেখছো অল্প একটু পড়াইছি কিন্তু তাও এত সময় লেগে গেল। ওকে, দেখো যে কোনো মসৃণ আনত বা নত তলে বেয়ে কোনো বস্তুকে উপরে উঠানো বা নামাতে কৃত কাজ নির্ণয়। এই যে আনত তল বা নত তল, এই কথাটা কি সাথে পরিচিত? নতুনরা বলবা, না পুরানোরা? ভাইয়া, এটা কি? এই পুরানোরা পরিচিত না? নিউটনিয়ান বলবিদ্যায় কি করালাম? হেলানো তল। ও, বুঝতে পারছি। হ্যাঁ, হেলানো তল ওইটা, এটা সেম। এখন যারা নতুন, হেলানো তল না, আনত বা নত তল বলা। একটাই কথা, এই যে এই চিত্রটা করে আসছেন না আপনারা, একই কথা। একটা শব্দের জন্য তো পরে আমরা কোনো পুরোটা কোশ্চেনে বুঝতে পারবো না, তখন তো শূন্য পেতে হবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝাই দেবো আপনাদেরকে। আমি জাস্ট আপনাদেরকে শুনলাম যে নত বা আনত তল দ্বারা আপনি কিছু বোঝেন কিনা। যদি না বোঝেন তাহলে একরকম ভাবে বুঝাতে পারবেন আপনাকে, যদি আপনি বোঝেন। ওকে, বুঝি না। ঠিক আছে ওকে, এখন বুঝছি। ঠিক আছে। বিষয়টা দেখেন যে আনত বা নত তল, এটা মানে কি? মানে হচ্ছে যে আপনি ধরেন একটা ত্রিভুজ আঁকলেন, এইটার অবশ্যই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে এবং তার একটা, ঠিক আছে এইটা এইভাবে না বুঝাই, পোলাপান বেশি কঠিন করে বোঝানো যাবে না। সাপোজ হচ্ছে নততল। ওকে, নততল মানে হচ্ছে আপনি এই একটা তল না, এইটা এক্স অক্ষ না আর এটা ওয়াই অক্ষ না,
এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটা তো জানি আমরা। বাট এই যে এই একটা দাগ, এটা শুধু তল না, শুধু তল, শুধু তল। যখন এটা একটা অ্যাঙ্গেল করে থাকে, ভূমির সাথে অ্যাঙ্গেল করে, তখন আমরা বলি এই যে এইটা এইটা এই দাগটা শুধু তল না, শুধু তল, তল। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর যখন এটা অ্যাঙ্গেল করে আরেকটা তল থাকে, একটা তলের সাথে আরেকটা তল অ্যাঙ্গেল করে থাকে, তখন আমরা বলি সেটা নত তল বা আনত তল। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া আবার একটু বলেন। অবশ্যই। দেখেন, আপনার একটা তল, যে তল আপনি সাপোজ দাঁড়ান, মোবাইলটা থুয়ে একটু দাঁড়ায় পড়েন তো। আপনি যে তলের উপর দাঁড়ায় আছেন, ওকে, দাঁড়িয়ে আছেন, ওই তলটা হচ্ছে এইটা, ওকে। এইটাকে আমরা শুধু তল বলে থাকি, শুধু তল, ওকে, শুধু তল। যে তলের আপনি দাঁড়ায় উপরে বসে থাকেন বা দাঁড়ায় থাকেন, এটা হচ্ছে শুধু তল। আর এই তলের সাথে একটা অ্যাঙ্গেল, মানে কি, একটা থিটা কোণে বা আলফা কোণে বা বিটা কোণে, যে কোনো একটা কোণে যখন আর একটা তল বিবেচনা করা হয়, আর একটা তল, তখন আমরা সেটাকে বলি আনত বা নত তল। কথা ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন ভাইয়া সবাই? উলম্ব অংশ বা হচ্ছে এরকম কিছু বললে? সেটা তো আমি পরে বুঝাবো বোন, এখন তো আমি ওইটা বুঝাচ্ছি না, আমি জাস্ট তল, আনুভূমিক আমি শুধু তল আপনাকে তল। থেকে আনুভূমিক অংশ বোঝানো যাবে না? হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু এখনো ওখানে যাইনি, আমি তো অবশ্যই বুঝাবো। এখানে লিখে রাখছি আনুভূমিক উলম্ব, অবশ্যই বুঝাবো আমি। বিষয়টা দেখেন, তাহলে এইটা হচ্ছে এই যে তলটা, এইটা হচ্ছে সেই আনত বা নত তল, কোনো সমস্যা নেই, একটা অ্যাঙ্গেল করে যখন থাকে, ওকে। এখন বিষয়টা দেখেন, শুধু চিত্র দেখেন, একটা হচ্ছে নততল দেওয়া আছে, একটা তল সিম্পল তল দেওয়া আছে এটা, আর তার সাথে অ্যাঙ্গেল করে আলফা কোণে, এটা কিন্তু আলফা, এ ভাবেন না জানো, ওকে, এটা আলফা, আলফা কোণে এটা একটা তল, আর আলফা কোণে আরেকটা তল আছে, তাহলে এইটা সেই আনত তল, ওকে গেল। এইটা দিয়ে একটা ত্রিভুজ গঠন করেছে, একটা ত্রিভুজ, ওকে, একটা ত্রিভুজ। এখন বলেন তো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অবশ্যই 90 ডিগ্রি। এখন ওটা আমারটা ম্যাটার না, বাট আমি একটা জিনিস বলি, এইটা কি অতিভুজ না? জি ভাইয়া। জি ঠিক আছে, এটা কি লম্ব, আর এটা কি ভূমি। ভূমি। এখন এইটা বিবেচনা করবেন না, নিচেরটা ভূমিটা বিবেচনা করবেন না, কারণ নিচে কোনো মান দেওয়া নাই। বাট অতিভুজের মান দেওয়া আছে এস, আর ভূমির মান দেওয়া আছে, মানে লম্বের মান দেওয়া আছে এইচ। তাহলে বলেন যে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইনের সম্পর্ক। অবশ্যই সাইনের সম্পর্ক, অবশ্যই সাইনের সম্পর্ক, ঠিক আছে? সাইনের সম্পর্ক। এখন এই যে সাইনটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে উপরে কি লিখবো বলো তো? এইচ, পরে এইচ, নিচে এস। এস। এইটুকু ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। যেহেতু এটা একটা অ্যাঙ্গেল করে আছে, যেহেতু এটা অ্যাঙ্গেল করে আছে, সুতরাং আমরা কি লিখতে পারি? এই অ্যাঙ্গেলটা এর সাথে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা একেবারে লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এস। কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, এইবার আমি বোঝাই সমস্যা করে দিই, ওকে। তোমার পরীক্ষাতে হলে এইরকমই চিত্র দেওয়া থাকবে, হয় আলফার মান দেওয়া থাকবে, নয়তো থিটার মান দেওয়া থাকবে। সূত্র কিন্তু দুই রকম হবে, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে ভূমি, এটা ভূমি, তাই না? এটা ভূমি, আর এইটা কি বলতো? লম্ব, ওকে, তাই না? এইটা ভূমি হলে আর এটা লম্ব। এখন লম্বের সাথে যে কোণটা থাকে সেটা আমরা বলি উলম্বের সাথে কোণ, আর ভূমির সাথে যে কোণটা থাকে সেটাকে আমি বলি আনুভূমিকের সাথে কোণ। আনুভূমিক। বুঝছেন? ভূমির সাথে যেটা কোণ। জি ভাইয়া, কিন্তু আপনি আনুভূমিকের সাথে লিখছেন কেন প্রথমটা? হ্যাঁ, এখানে কথা আছে, এখানে একটু কথা আছে, ওকে, এখানে একটু কথা আছে। দেখেন, আপনি যে সাইনটা ধরতেছেন সেই সাইনটা অবশ্যই এইটা আর এইটা, ঠিক আছে? এই সরি, আমি এখানে ভুল লিখে ফেলেছি। হ্যাঁ আপনি ভুল লিখছেন, ওটা হবে উলম্বের সাথে। ওকে 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 ওকে, একটা কথা বলি, এইটা যাবে, ওয়েট ওয়েট ওয়েট, আমার ভুল লেখা হয়েছে এখানে, ওয়েট, হ্যাঁ, এখানে থিটা যেটা ধরবো সেটা অবশ্যই সাইন থিটা হবে, আর কজের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আলফা। আনুভূমিক। হ্যাঁ,
ঠিক আছে, আমার একটু উল্টো হয়েছে, প্রতিদিনই উল্টো হচ্ছে, বুঝি না কি হয়েছে। আমি স্লাইড মেক করতে যেয়ে মনে হচ্ছে সমস্যা হচ্ছে। বইতে ঠিকই লিখছি আমি। সমস্যা না ভাই, আপনি ধীরে ধীরে করেন, এত প্রেশার নেওয়ার দরকার নেই আমাদের জন্য। না না না, ওটা না সমস্যা নেই, আমার বইতে ঠিকই লেখা আছে, বাট আমি যখন স্লাইড মেক করি তো ওই স্লাইড মেকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা নেই। তাহলে বিষয়টা এইটা যাবে এখানে আর এইটা আসবে এখানে, ঠিক আছে? এর বাচ্চা ওর কোলে, ওর বাচ্চা এর কোলে। ওকে, তাহলে এইটা হবে এখানে আনুভূমিক হবে। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড ক্লাস দিবে? অবশ্যই। আমার না নেট প্রবলেম করতেছে। ওকে, সমস্যা নেই, আপনি বেরোয় যান, কোনো সমস্যা নেই, আমি রেকর্ডেড দিয়ে দিব। ভাইয়া তাহলে কি আলফা থিটা এই দুইটাও চেঞ্জ হবে অবশ্যই, নাকি সেমই এখানে থাকবে? থিটা, এখানে থিটা হবে, এখানে আলফা হবে, অবশ্যই। এ দেখেন এখানে কজ না, কজ, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কজ থিটা, ওকে, কজ আলফা, ধুর কি লিখতেছি আমি, কজ আলফা। আর উপরে এইটা মানে এই বাহুর সাথে এই বাহুর যে আমি অ্যাঙ্গেল, সেটা তো সাইন ধরতেছি, তাই না? তাহলে সাইন সাথে থিটা। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ঠিক আছে, টোটালটা হচ্ছে এই লাইনটা। থিটা দ্বারা কি বোঝাচ্ছে? ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। থিটা দ্বারা অ্যাঙ্গেল মানে এই কোণটা কত। সাপোজ আমি দেখেন এইটা যদি 90 ডিগ্রি হয়, ওকে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলেন তো? 180 ডিগ্রি। 80 দেখেন, আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এইটাই হবে তো, তাই না? এটাই হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে আপনি এভাবে লিখতে পারেন যে হচ্ছে, দূর, এইভাবে লিখতে পারেন যে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা আর এইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, বুঝছেন? সেজন্য আমি লিখতে পারি যে আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, চলো এখন আমরা বিষয়টা এইটার আমরা সংশোধন করি। ওকে, আমরা এটা সংশোধন করি যে ভুল হয়েছে আমাদের যা। তাহলে আমাদের এটা সংশোধন করি। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আপনি সাইনটা যে ধরছেন, সাইন কস, এই দুইটা কি 90 ডিগ্রি হিসেবে ধরছেন না, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? আমি ওই এই থিটা কোণটাতে এসে আসবে, মানে সাইনের সাথে আসবে, কিন্তু আপনি তো সমকোণে ধরছেন। আরে বাবা, আপনি এইটা নিয়ে তো কাজ করবেন না, এটা ক্রস। ওকে, আপনার এই না, আমি দুইটা অ্যাঙ্গেল। বলতে চাচ্ছি কি, আমরা যে 19 এ করছি, ধরেন ওই যে দশম অধ্যায়ে যে করছি লম্ব বাই ভূমি দিয়ে, তো তখন তো সমকোণ যেটা ওইটা ধরে ওইটা সাপেক্ষে ধরতাম। এই দেখেন আমি একটা কথা বলি, একদম সিম্পলভাবে বোঝেন। তখন কি করছেন এখন কি করছেন এটা না মিলে আমি একদম সিম্পলভাবে বোঝেন। আপনি যখন এই লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, তখন কি এটা সাইন না? ক্লিয়ার হন? জি ভাইয়া। আর এইখানে অ্যাঙ্গেলটা কি ধরতে চাচ্ছেন? এই নিচেরটা, এই 90 ডিগ্রি, এইটা নাকি এইটা হ্যাঁ নাকি এইটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। কিন্তু কখনো এটা 90 ধরা যাবে না, ডিগ্রি। কখনো না। আপনার অবশ্যই যে দুইটা ধরতেছেন ওর মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা। ও আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে এইবার নিচে তাহলে কজ এখন কজের সাথে কি অবশ্যই এইটা ধরতে যাবেন না, কারণ কি কজের সাথে এইটা আর এই বাহুর কাহিনী, তাহলে এই বাহুর কাহিনীর মধ্যবর্তী কোণ কত? অবশ্যই আলফা, আলফা। এই জন্য আলফা। কথা ক্লিয়ার? ওকে, দেখো তাহলে বিষয়টা হচ্ছে এরকম হবে যে এইচ ডিভাইডেড বাই এস, ওকে, এইচ ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কী হবে? সাইন থিটা, তাই না? এই যে এখান থেকে সাইন থিটা, আর এখান থেকে এইচের মান বের করা যায় না? এই যে এইটাকে বের করতে যাচ্ছি, এইটাকে যদি বের করতে চাই তাহলে আমি এইচ সমান সমান রেখে দেবো। এইচ ইকুয়াল টু কী হবে? এই যে এ পাশে ভাগে আছে এস, গুণ করে দাও ডান পাশে নিয়ে, এস সাইন থিটা। ওকে, তাহলে এখানে টোটালটা বুঝতে পারছো? যখন এই যে সাইন থিটা তখন তো এই যে ভূমিটা ওটা লম্ব হবে না? তুমি ভূমিটাকে লম্ব করতে যাচ্ছ। মানে সাইন থিটা ধরলে তো তখন মানে এই সাইন থিটা ধরলে তো ভূমিটা লম্ব হবে। হ্যাঁ রে, তোমরা আমারে ঘুলাচ্ছ, আমি তোমাদের ঘুলাচ্ছি। ঠিক আছে, তোমরা এইটাই পড়ো, এই যে এটা যেটা দেওয়া আছে, তোমরা বেশি না ভাই পড়ো। আপনাদের আছে আমি এইটাই তো বলতেছি, এইটাই রাইট। ওকে, ঠিক আছে। এইটাই রাইট, এটা নাও। ওকে, এখন আমরা দুইটা পাচ্ছি এবং দুইটা থেকে এইচের মানটা বের করে নিয়েছি। ওকে, কথা ক্লিয়ার? আনুভূমিক জি ভাই, ঠিক আছে। এটা আর উলম্ব বললে এইটা। তোমাকে যদি এইচের মানটা বলে, ধরো সাপোজ এস বললো 50 মিটার, তোমার আলফার হচ্ছে ইসের মান, আলফার মান বা তোমার যেটাই বলো না কেন, এটা দেওয়া আছে 50 বা 60, ওকে 60 ডিগ্রি।
ওকে, তোমার বললো এইচ বের করো, পারবা না? জাস্ট এই সূত্র জি ভাইয়া পারবো। এইটা। জি ভাই এবার যদি তোমাকে বলে যে এইবার এইটা না দিয়ে সাপোজ তোমাকে এইটা দেওয়া, সাপোজ তোমাকে থিটা দিল, তখন কি করবা? তখন অবশ্যই থিটার কস থিটা ব্যবহার করবা, এইটা উলাম্বের সাথে। বা জি তোমাকে ভাই। এইটা না বলে এটা বলে দিতে পারে, তোমাকে এইটা বলবে না যে আলফা নাকি থিটা দেওয়া আছে, তোমাকে বলবে আনুভূমিকের সাথে তুমি হচ্ছে এইচ বের করো, আনুভূমিকের সাথে এইচ বের করো। তখন তুমি অবশ্যই বুঝে নিবা যে এখানে কিন্তু সাইন আলফার কথা বলতেছে। ওকে, সাইন আলফার কথা বলতেছে। আর যদি উলাম্বের সাথে বলে তাহলে অবশ্যই কজ থিটার কথা বলতেছে। এটা মুখস্থ ছোটস্থ করে রাখবা। ওকে, এখন যদি তোমাকে উচ্চতা নির্ণয় করতে বললো, বাট এইটাও দেইনি এইটাও দেয় নাই, আবার উলাম্ব বলিনি আবার আনুভূমিক বলিনি, কি করবা? তোমরা কি একটা সূত্র জানো? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, কিসের সূত্র বলো তো? জি ভাই জানি এটা। ওকে ওকে, এটা হচ্ছে ইসিটি শক্তির সূত্র বা হচ্ছে আমাদের বিভব শক্তির সূত্র। ওকে, এখন আমরা এখান থেকে এইচ বের করতে পারি না? তাহলে আমরা এম জি এইচ ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি। আর তারপরে আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু ডাব্লিউ উপরে রাখলাম আর এম জি নিচে বসা দিলাম। ওকে, এম জি ক্লিয়ার? তাহলে আমার যদি অ্যাঙ্গেলটা মানে কত কোণে আছে এইটা যদি আমাকে বলে না দেয়, তখন আমি অবশ্যই এই সূত্র দিয়ে ব্যবহার করব। এটা আপনাদের বইতে নাই, বাট আমি দিয়ে দিলাম, কারণ আপনি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবেন তখন একদম চোখের সামনে হঠাৎ করে দেখবেন যে এইটা জাস্ট ডাইরেক্ট লিখছে এইটা, এবং আপনি হঠাৎ করে দেখার পরে আপনার মনে হবে যে কী ব্যাপার, আমি তো এটা শিখি নাই, এই জন্য আমি এটা অ্যাড করে দিলাম। ওকে, ঠিক আছে। এইবার আনত বা নত তলে কৃত কাজ। আমি মেন কথায় আসি, আমার তো মেন কথা হচ্ছে কাজ নির্ণয় করতে হবে, উচ্চতা বেরো করেই কাজ নির্ণয় করতে হয়। ঠিক আছে, এখন আমি দেখাই যে কিভাবে কি করতে হয়। তোমাকে বলবে সাপোজ এস এর একটা মান দেওয়া আছে, আলফা বা থিটা যে কোনো একটা দেওয়া আছে, এইচ দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে। দেওয়া থাকলে আমাদের সহজ হবে, দেওয়া না থাকলে কঠিন হবে। ওকে, ঠিক আছে। তো তোমাদের আগে আর একটা টপিক শিখাই আসি, চলো সুন্দর করে আরেকটা টপিক। ওকে, দেখো টপিকটা হচ্ছে এরকম যে তোমরা তো গতদিনও বলছিলাম, আজকেও বলছি। ওকে, এখানে এ আছে, এখানে বি, এই ম্যাথ করে আসছো না এসএসসিতে? জি ভাইয়া। এই ম্যাথ করে আসছো। এখন তোমাকে আমি একটা কথা বলি, এই যে উচ্চতা এইচ, তাই তো? এখন তুমি বলো যে এই বস্তুটাতে উপরে নামাতে বা উঠাতে এখানে কৃত কাজ কত? যা করো তাই করো, এখানে হচ্ছে কাজ হচ্ছে এমজিএইচ। ওকে, কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে কাজটা হচ্ছে এমজিএইচ। তুমি সাপোজ এই বিন্দুতে নিয়ে যাচ্ছ, এই জায়গা থেকে কাজ কত? এমজিএইচ। তুমি এখানে একটা বিন্দু নিছো, এরকম ঘুরায় ঘুরায় নিয়ে যাচ্ছ, তাও কাজ কত? এমজিএইচ। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সেই বিষয়টাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো সেই বিষয়টা অ্যাপ্লাই করব, এইটা বিবেচনা করো, এইটা, এই যে, ঠিক আছে, এই হচ্ছে সেই বিন্দু, এই এখানে আছে। তাহলে এখান থেকে এখানে নিয়ে যাও, বা এখান থেকে এখানে নিয়ে যাও, বা এখান থেকে এখানে নিয়ে যাও, সব জায়গায় ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে এখানে দেখি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানিয়ে গেছি যে যেখানেই হোক না কেন এই আনত তলের ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এটা শিওর। বাট এইচ এগুলো ডাইরেক্ট সূত্র ফলে ম্যাথ করে দিলে হবে? বুঝি না। বা মানে এই যে আনত বা নত তলে কৃত কাজ, এইগুলো যদি মানে কোনো ম্যাথ আছে তাহলে কি ডিরেক্ট এই সূত্র দিয়ে ডিরেক্ট কি ম্যাথ করে ফেলতে পারবো? হ্যাঁ, তুমি প্রথম লিখবা যে কৃত কাজ ডাব্লিউ সমান সমান এম জি এইচ, এইবার তারপরে লিখবা যে এম জি ইন্টু, এবার এইচের মানটা বসাবা। এইচের যদি বলে যে 10 মিটার, তাহলে তুমি ইন্টু 10 মিটার দিয়ে দিবা 10, ভালো কথা। আর যদি তোমার এইচের মান দেওয়া না থাকে, তাহলে এইচের মান কীভাবে বের করতে হবে? এই যে এইচের মান এইটা না, আর এইটা এইটা, তাহলে যদি তোমাকে আনুভূমিকভাবে বলে তাহলে এখানে কি বসাবা? এম জি সাইন আলফা। আর যদি তোমাকে বলে এখানে তো এম এর মানটা পাবো না ভাইয়া, এম এর মানটা কই পাবো? ও হ্যাঁ, আরেকটা ভালো কথা, তো খুব ভালো কথা বলছো। যখন তোমাকে বলবে তখন একটা বস্তু গড়ায়ে পড়তেছে, আর এই বস্তুর ভরটা হচ্ছে এম,
কথা ক্লিয়ার? ঠিক আছে, ওটার মান তো দেওয়া থাকবে তাই না? অবশ্যই ভর তো কনস্ট্যান্ট, জি ভাইয়া। ভর কি আপনি চেঞ্জ করতে পারবেন? পৃথিবীর বাইরে নিয়ে গেলেও তো ভর কেন কনস্ট্যান্ট, ভর তো কোনোভাবে চেঞ্জ করতে পারতেছেন না। এই জন্য তাহলে এইবার এই যে এখানে জাস্ট এইসের আমি মানটা বসাইছি, এইসের মানটা বসাইছি, কথা ক্লিয়ার? আর লাস্টে তোমাকে যদি এস না দেওয়া থাকে, মানে এই যে এই দূরত্বটা, এই দূরত্ব এইটা যদি না দেওয়া থাকে, তাহলে বলো তো কৃতকাজ নির্ণয় সূত্র কি? তাহলে জাস্ট ডাব্লিউ এইচ, শেষ। এই আহামরি কিচ্ছু কঠিন না, নিজে নিজে একটু সূত্রগুলো প্র্যাকটিস করবা। আমি সামনের দিন চেষ্টা করবো 2-3টা উদাহরণ দেওয়ার জন্য, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।